আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাধারণত আয়কর এবং ভ্যাটের কিছু অ্যাওয়ারনেসমূলক ভিডিও করে থাকি, যার মূল উদ্দেশ্য হচ্ছে যারা এই বিষয়ে স্টেক হোল্ডার তারা কিছুটা সচেতন হতে পারে এবং আমরা যারা এই বিষয়টি নিয়ে কাজ করি তাদের মধ্যে কিছুটা নলেজ শেয়ারিং। যাই হোক, আজকের আমার যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে একজন ভ্যাট রেজিস্টার্ড ব্যবসায়ী তিনি কিভাবে তার ব্যবসায়িক ঝুঁকির মধ্যে পড়তে পারেন, বিশেষ করে ভ্যাটের কারণে। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যারা ব্যবসায়ী তাদের অধিকাংশ ব্যবসায়ী আসলে বিভিন্ন রেভিনিউ বা ফিসক্যাল ল নিয়ে তারা খুব বেশি সচেতন থাকে না। তো সেভাবে আমাদের এই ভ্যাট নিয়েও অনেক ব্যবসায়ী অনেকটাই অসচেতন থাকে, যার ফলে কিছুটা নন কমপ্লায়েন্স ইস্যুর কারণে তারা কিন্তু ভ্যাট ঝুঁকিতে পড়বে এবং পড়তে পারে। এই বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন একজন ভ্যাট রেজিস্টার্ড ব্যবসায়ীর কী দায়িত্ব। একজন ব্যবসায়ী যদি ভ্যাটেবল পণ্য বা সেবা বিক্রি করে তাহলে বাংলাদেশের আইন অনুসারে তাকে অবশ্যই যিনি ভোক্তা বা ক্রেতা বা যার কাছে তিনি বিক্রি করবেন তার থেকে ভ্যাটটা আদায় করে তিনি সরকারে সেই ভ্যাটটা জমা করে দেবেন। আমাদের ব্যবসায়ীর মধ্যে একটা ভুল কনসেপ্ট হচ্ছে যে আমরা ব্যবসা করি ভ্যাট দিই। আমি শুরুতেই আপনাদেরকে বলি, কোনো ব্যবসায়ী কিন্তু কখনো নিজে কোনো ভ্যাট দেয় না। তারা মূলত একজন কনজিউমার থেকে বিক্রয়ের সময় যে ভ্যাটটা আদায় করে সেখানে সে আদায়কৃত ভ্যাটটা তিনি যখন ক্রয় করার সময় যে ভ্যাটটা পরিশোধ করেন সেই ভ্যাটটা পরিশোধ করার যে বিষয়টা থাকে তিনি সেটাকে সমন্বয় করে বাকি যে টাকাটা অতিরিক্ত তিনি ভ্যাট নিয়েছেন সেটা তিনি সরকারি কোষাগারে জমা দেন। অর্থাৎ ওনার যে অতিরিক্ত সংযোজন হয়েছে সেটার উপর যে অতিরিক্ত যে ভ্যাটটা আদায় হয়েছে সেটাই তিনি কোষাগারে জমা দিয়ে দিবেন। এটা এক ধরনের হচ্ছে ব্যবসায়ীদের একটা ট্রাস্টি অব দ্য গভর্নমেন্ট হিসেবে তারা কাজ করে। কিন্তু তাদের এই ভুলটা সবসময় থাকে যে আমরা লাভ কত করি, আমরা এত ভ্যাট দিব কেন। আমি মনে করি প্রথমে এই ভুলটা ভেঙে যাওয়া উচিত যে আসলে ব্যবসায়ীরা মূলত কোনো ভ্যাট দেয় না। দ্বিতীয় যে বিষয়টা আসছে এই বিষয়টা হচ্ছে যে ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়ার পরে বা রেজিস্ট্রেশনের আগেও অনেক সময় তারা একটা ভ্যাট যোগ্য সেবা বা পণ্য বিক্রি করছেন কিন্তু তারা ভ্যাট রেজিস্টার্ড না, সেখানে তিনি একটা কমপ্লায়েন্স ভায়োলেশন করছেন ভ্যাট রেজিস্টার্ড না হওয়ার কারণে। আবার কোনো কারণে যদি ভ্যাট রেজিস্টার্ড হয়েও থাকেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি ভ্যাটের যেই কমপ্লায়েন্স শুরু থেকে যে কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে সেই ক্ষেত্রে সেই কমপ্লায়েন্স ইস্যুকে নিয়ে চরম উদাসীনতার পরিচয় দেয়। আমি উদাহরণ হিসেবে আমি গত কয়েকদিন আগে 2-3 দিন আগে একটা ভ্যাটের বিষয়ে তিনি জানতে এসছেন, তিনি কিন্তু আজকে 3 বছর একটা রিটার্ন দেন নাই। অর্থাৎ উনি জানেন না যে ওনার রিটার্নটা দিতে হয়। অর্থাৎ উনি যদি এখন সেই হিসাবে আমি দেখলাম প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা শুধু ওনার একটা ভ্যাট রিটার্ন দাখিল না করার জন্য জরিমানা হয়েছে। তারপরে উনি ঘর ভাড়ার উপরে ওনার একটা যে অফিস আছে এই অফিসের উপর তিনি কোনো ভ্যাট দেন নাই, যার ফলে একটা বিশাল অঙ্ক ওনার ডিউ হয়ে গেছে। তাছাড়া তো ওনার যে বিক্রয় বা উনি যে বিক্রি করেছেন সেটা বিষয়গুলো তো আসেইনি। সেই বিষয়গুলো তাহলে উনি একটা বড় ধরনের ভ্যাটের ঝুঁকির মধ্যে কিন্তু উনি রয়েছেন। যে কোনো সময় ওনাকে ভ্যাট অফিস থেকে এই চিঠি দিয়ে এই বিষয়গুলো জানতে চাইবে। তা আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যারা ভ্যাট রেজিস্টার্ড কিন্তু কিছুটা যেমন রিটার্ন দিচ্ছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে তিনি যেই জিনিসগুলো কমপ্লায়েন্স না করার কারণে উনি অনবরত জরিমানার সম্মুখীন হচ্ছেন, যেমন রিটার্ন দিচ্ছেন না, রেগুলার জরিমানা প্রতি মাসে জরিমানা হচ্ছেন। তারপরে তিনি যে ক্রয় করেছেন সেই ক্রয়ের বিষয়গুলো তিনি তার রিটার্নে আনেন নাই, তিনি হিসাব সংরক্ষণ করেন নাই। তিনি ইম্পোর্ট করেছেন, ইম্পোর্টের স্টেজে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইম্পোর্টের স্টেজে কিন্তু একজন ব্যবসায়ী তিনি যদি ব্যবসায়ী হিসেবে যে পণ্যটা বিক্রি করেন তাহলে কিন্তু ইম্পোর্ট স্টেজে ম্যাক্সিমাম ভ্যাটটা কিন্তু ওনার পরিশোধিত। তো সেক্ষেত্রে ওনার যে এডিশনাল যে এডিশন থাকবে অতিরিক্ত সেইটুকুই ভ্যাট তিনি শুধু পরিশোধ করার বিষয়। কিন্তু আমি দেখেছি এরকম আমার কাছে কমিশনার আপিলেও খারিজ করে দেওয়ার পরে ভ্যাট ট্রাইব্যুনালে যখন করতে দেখেছে
উনি ওই জিনিসটা রেয়াত নেন নাই, কিংবা তিনি বিল অফ এন্ট্রিটা এন্ট্রি করেন নাই, একটা 4 মাস বা 6 মাসের মধ্যে আমাকে ক্লেম করতে হবে। আগে এটা 4 মাস ছিল, তিনি সেটা এন্ট্রি করেন নাই। তো এন্ট্রি না করার কারণে ওনার যে ওই যে ক্লেমের বিষয়টা তামাদি হয়ে গেছে। আবার উনি যেহেতু বিল অফ এন্ট্রিতে এগুলো বিল অফ এন্ট্রি হিসাবে ক্রয়তে আনেন নাই বা ইম্পোর্টে আনেন নাই, তারপরে সেগুলো সরবরাহ পর্যায়ে উনি সঠিকভাবে সেটা প্রতিবেদন ঘটান নাই। তাহলে এখন যখন ভ্যাট অফিস থেকে বলা হলো যে আপনি যেহেতু ইম্পোর্ট করেছেন, এই পরিমাণে এমআইএস থেকে ইম্পোর্ট হয়েছে, আপনি এই পরিমাণ বিক্রি করেছেন, তারা তাদের মতো করে একটা ভ্যালুয়েশন করে একটা ভ্যাট দাবি করেছে। তা এখন সেই ভ্যাট দাবির এগেনস্টে আমার কাছে যে ক্লায়েন্টটা আসলো, তিনি বললেন যে আমি তো এগুলো ভাই ইম্পোর্ট স্টেজে দিয়ে আসছি। আমি বললাম যে আপনি গত বছর সেটা ইম্পোর্ট স্টেজ দিয়েছেন, কিন্তু আপনি তো আপনার রেজিস্টার্ড বা আপনার যে রিটার্নে সেটা প্রতিফলন ঘটান নাই, আপনি ক্লেম করেন নাই। তাহলে এখন আপনার যেহেতু সময় শেষ, তাহলে তো আপনি এই রিটার্নটা, এই অগ্রিম যে ভ্যাটটা বা আপনার যে রেয়াতের বিষয়টা আর এখানে আসছে না। অর্থাৎ এই বিষয়টা আমি বলতে চাচ্ছি যে রেয়াত কিংবা অগ্রিম যেটাই আপনি ইম্পোর্ট স্টেজ দিয়ে এসেছেন, সেটা আপনাকে অবশ্যই সময়মতো ক্লেম করতে হবে, এবং সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন বা রিটার্নে আনতে হবে, এবং আপনাকে বুকস আপনার সঠিকভাবে মেনটেন করতে হবে। তারপরে আপনার যদি রেয়াতের বিষয় থাকে, আপনি রেয়াত নেবেন, আপনার যথাযথ কমপ্লায়েন্স করে রেয়াতগুলো নেবেন, এবং অগ্রিমের যদি ভ্যাট দিয়ে থাকে সেটা আপনি যথাযথ সময়ে এন্ট্রি করে বিক্রয় যথাসময় করে আমি সেগুলো সমন্বয় করে বাকি যেটুকু ভ্যাট আপনার পদেয় থাকে সেটা আপনি পরিশোধ করবেন। কিন্তু আপনি যদি কোনোটাই সময় মতো না করেন, তাহলে তো সেগুলো ল্যাপস হয়ে গেল, তাহলে এটা আপনার উপর একটা বার্ডেন সৃষ্টি হলো। তাহলে এই যে বার্ডেন সৃষ্টি হলো, এটা তো কোনো সুযোগ নেই। এবং আপনি যে ভ্যাটটা পরিশোধ করেন নাই, সেই পরিশোধিত অপরিশোধিত ভ্যাটের উপর এখন আপনাকে জরিমানা আরোপ করা হবে। আমাদের আগের আইনে ছিল সমপরিমাণ এবং অর্ধেক, এখন এটাকে 30% এবং 50% করা হয়েছে, অনূর্ধ্ব 50%। তাহলে আপনি যদি প্রদেয় ভ্যাটটা সঠিক সময়ে পরিশোধ না করেন, তাহলে এখন আপনাকে 30% এবং সর্বোচ্চ 50% আপনাকে জরিমানা করতে পারে। তাহলে সেখানে আপনার অতিরিক্ত ভ্যাটের বিষয় আসছে। আপনি যদি এখন রেয়াতের বিষয়টা যদি ভুলভাবে রেয়াত নেন, তাহলে সেখানে আপনার রেয়াতটা বাতিল হয়ে সেই পরিমাণ রেয়াত অথবা 30% অথবা 50% আপনাকে জরিমানা আরোপ করবে। আপনি এইভাবে কোনো সমন্বয় করলে, অর্থাৎ অতিরিক্ত হ্রাসকারী করলে এবং অতিরিক্ত বৃদ্ধিকারী করলে, উভয় ক্ষেত্রে আপনার যদি আইনসঙ্গতভাবে না হয়, সেটার জন্য আপনাকে তার 30% এবং 50% আপনাকে জরিমানা করবে। এই বিষয়গুলো যদি আপনি শুরু থেকে যদি ভ্যাট রেজিস্টার্ড হিসাবে যদি অবগত না থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি বুঝতেই পারছেন যে যদি ভবিষ্যতে আপনার এই জিনিসগুলো অডিট হয় এবং যখন এগুলো কোয়ারিতে আসবে, তখন আইনগতভাবে এগুলো আপনি আর সমাধান করতে পারবেন না, এবং সেক্ষেত্রে আপনাকে সেগুলো পরিশোধ করতে হবে। তো যদি আপনার সে ধরেন 5 কোটি টাকা আপনার ভ্যাট ফাঁকি হয়েছে, যদি কোনো কারণে আপনার 5 কোটি টাকাই আবার জরিমানা হয়, তাহলে সেক্ষেত্রে 10 কোটি টাকার যে বার্ডেন তৈরি হলো, সেটা অবশ্যই আপনার একটা ভ্যাট ঝুঁকি, আপনাকে ব্যবসায়িক যে আপনার যে প্রফিটেবিলিটির উপরেও অনেক বিরাট একটা আঘাত আসবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, যারা সম্মানিত ভ্যাট রেজিস্টার্ড ব্যবসায়ী আছেন, তারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনি কিন্তু ভ্যাট কখনো পরিশোধ করেন না। জাস্ট ভ্যাটের যেই এই যে যিনি ভ্যাটের পরিশোধকারী, যিনি ভোক্তা, এবং যিনি ভ্যাটটার যিনি পাবেন সরকার, তার মধ্যে যে একটা সমন্বয় করবেন, এই কাজটা সঠিকভাবে পালন না করলে আপনার প্রতি পরে অ্যাজ এ ডিফল্টার হিসেবে আপনার প্রতি অনেকগুলো আইনি বিষয় আছে, যেগুলোর জন্য আপনি ভ্যাটের প্রদেয় হবে এবং ভ্যাটের দাবিতে পড়বেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্যবসাটা একটা ঝুঁকিতে পড়বে। তো এই ক্ষেত্রে আপনার কী করা উচিত, অবশ্যই শুরু থেকে আপনি এটাকে ভ্যাট প্ল্যানিং করবেন। অবশ্যই আপনি ফিল্ড লেভেল অথবা কোনো মিসগাইডেড পার্সন দ্বারা বা যে কোনো ব্যক্তি দ্বারা যারা আপনাকে সাময়িক একটু কিছুর বিনিময়ে সুবিধা দিয়ে আপনাকে মিসগাইড করবে যে এটা করা দরকার নেই, এটা করা দরকার, তাহলে সেভাবে করে কোনোকে স্কেপ করে দেওয়ার চেষ্টা করবে। মূলত আলটিমেটলি আপনি কোনোদিনও এগুলো স্কেপ করতে পারবেন না, কারণ তথ্যগুলো সবগুলো এমআইএস করা আছে, আপনি কোনো কিছুই হাইড করার সুযোগ নেই। তার চেয়ে বেটার হচ্ছে আপনি শুরু থেকে একটা প্রপার প্ল্যানিং করবেন, আপনি বুকস অফ অ্যাকাউন্টসগুলো মেনটেন করবেন, মেনটেন করে যথাযথ বিষয়গুলো পরিপালন করলে আপনার আসলে ভবিষ্যতে যদি আপনাকে যদি অযাচিত কোনো কিছু ক্লেম করা হয়, সেগুলো আপনি যথাযথ ব্যাখ্যা দিয়ে আইনি বিধান দিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে অবশ্যই একজন ভ্যাট রেজিস্টার্ড ব্যবসায়ী হিসেবে আপনি ভ্যাট কমপ্লায়েন্সের উপরে যথেষ্ট সতর্ক থাকবেন, তাহলে একমাত্র আপনার ভ্যাটের ঝুঁকি অনেক কম হবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আরেকটি অ্যাওয়ারনেস ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।